যখনই একটা আনঅ্যাকাউন্টেবল সরকার থাকবে, যার মোরাল লেজিটিমেসি থাকবে না, যে শক্তির উপর নির্ভর করবে, যে কারো কথা শোনার প্রয়োজন বোধ করবে না, যার সাধারণ সম্পাদক আইন ভঙ্গ করে হুমকি দিতে পারবে এবং সেইটা নিয়ে কোন রকম ব্যবস্থা হবে না, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে বলুন যে এই দায় দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন? আইনগতভাবে আপনি প্রশ্নটা তুলুন, সেটাই হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছেন? সমস্যার গোড়ায় তাকানো আমাদের দরকার। স্যার, আপনি যা বলেছেন আমার ধারণা যে শুনতে একটু সাউন্ড কম শোনা গেল, সবাই এটি পানির মতো বুঝেছে, কিন্তু আমরা একটু সরাব ভাইকে একটু জানতে চাইবো যে সরাব ভাই, আপনি কি একটু বলবেন যে এই সম্পর্কে আপনার মতামত কি? প্রফেসর আলী রিয়াজ একদম স্পষ্ট বলছিলেন, যেহেতু এই সরকার পরপর 3টি নির্বাচন, যে নির্বাচনকে উনি বলছেন যে এটি আসলে সাজানো নির্বাচন, আমি বলছি না বলে উনি আমাকে এক ধরনের তিরস্কারও করছেন, এরকম একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা আসার পরে, এবং তিনি যেহেতু কারো তোয়াক্কা করছেন না, যে মানে কেউ এর চেয়ে কম কেয়ার আর করতে পারতো না, সেই কারণে এইগুলি হচ্ছে। এবং যেই উদ্যোগগুলি এখন নেওয়া হচ্ছে, সেই উদ্যোগগুলি আরো কয়েকদিন আগে না হলে মানে আসলে আমরা খুবই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। সরব ভাই, আমি আপনাকে জানি, আপনি প্রথম আলোতে এতদিন ধরে লিখেছেন, আমরা একই কাগজে কাজ করেছি, আপনিও একজন সংবেদনশীল মানুষ, যে কোনো সংবেদনশীল মানুষই এই ব্যাপারটাকে আসলে খুব স্বাভাবিকভাবে দেখবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা পরবর্তী প্রসঙ্গে আসছি আপনার মন্তব্যের পরে। আমি অবশ্যই একটা সংবেদনশীল মানুষ। আমি থাকে জার্মানিতে দীর্ঘ 40 বছর ধরে, কিন্তু আমার ভিতরটা পড়ে আছে বাংলাদেশে। আজ 3 দিন হলো রাত্রে ঘুম আসে না, যোগাযোগের চেষ্টা করি, কোথাও লাইন না পেলে প্রথম আলোর সাথে যোগাযোগ করি, তাদের কাছে কিছু সংবাদ পাই। যেমন আজকে সকাল 8টায় পেয়েছিলাম স্থানীয় সময়, তারপরে আবার পাচ্ছি না। কিন্তু অধ্যাপক রিয়াজ সাহেব এগুলো বলেছেন, এটা উনার রাজনীতি, এটা আমার রাজনীতি নয়। উনার অনেক বিশ্লেষণ সঠিক, অনেক বিশ্লেষণ আমি সঠিক বলে মনে করি না। নির্বাচন নিয়ে যে কথাগুলো বলেছেন, আমি মনে করেছিলাম শেষ নির্বাচনের সময়, আমি তখন বাংলাদেশে ছিলাম, হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার অনেক বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন যারা জাতীয়তাবাদী দল করেন, তাদের অনেকের ইচ্ছা ছিল এই নির্বাচনে যাওয়া, এবং আমি দৃঢ় বিশ্বাস ছিল এই নির্বাচনে গেলে তারা বিপুল সংখ্যক ভোটে জিতে আসতে পারত, এবং এটা তাদেরও ধারণা ছিল। কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া নির্বাচনে যাবেন না, এটা অন্য বিতর্ক, সেটা কিন্তু আমি যাচ্ছি না। আচ্ছা সরব ভাই, নির্বাচনের বিষয়টা নিয়ে আমি জাস্ট একটু ছোট করে জানতে রাখি, মানে 2018 এর নির্বাচন দেখার পরও আপনার এই বিশ্বাস হয়েছিল যে 2023 গিয়ে একটা ভালো নির্বাচন হবে? না, আমি আশার কথা বলছি না। আমার কাছে মনে হয়েছিল 2023 সালে, যেহেতু প্রবাস বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল, সরকার কিছু জিনিস করতে বাধ্য হতো। ওকে, আমরা এই 5-7 দিনের প্রসঙ্গে আসি। আপনি প্রফেসর আলী রিয়াজের বক্তব্যকে রাজনীতি বলেছেন, যেটা আমার কানে একটু লেগেছে। আপনি কি এটা একটু ব্যাখ্যা করবেন কিনা, একটু বিশ্লেষণ করবেন কিনা, বা একটু সম্প্রসারণ করবেন? আমি প্রফেসর আলী রিয়াজের লেখালেখি বহুদিন থেকে পড়ি, আমি দীর্ঘদিন থেকে এই সাংবাদিকতার সাথে জড়িত, বিচিত্রা, সাপ্তাহিক 2000, তারপরে প্রথম আলোতে আছি দীর্ঘ 18 বছর থেকে, এবং আমি ওনার রাজনীতির সাথে পরিচিত, ওনার লেখালেখির সাথে পরিচিত। আমি এগুলো একটু পড়ে বোঝা যায় যে কোন রাজনীতির পক্ষে এবং কোন রাজনীতির বিপক্ষে। সবসময় যদি যে লেখকরা, যে সাংবাদিকরা সবসময় সরকারের কোনো ভালো কিছু না দেখে সবসময় তারা সমালোচনা করতে থাকেন, সেটা আমার কাছে সন্দেহ হয় আসলে উনি কি বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। উনি যে দেশে থাকেন, সে দেশের গণতন্ত্র সম্বন্ধে আমি জানি, সে দেশের ঘটনা নিয়ে কি জানি। গতকালের খবর, জার্মান চ্যান্সেলর আমেরিকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানি উদ্বেগ প্রকাশ করেছেন, ডেইলি স্পিকার পত্রিকাতে এই সম্বন্ধে নিউজ আছে। আচ্ছা ঠিক আছে সরব ভাই, প্রফেসর আলী রিয়াজ আজকে যা বলেছেন, এর মধ্যে আপনি কোনোটা কি এরকম তথ্যগত ভুল দেখছেন বা বিভ্রান্তি দেখছেন? আজকে যা বলেছেন আপনি তথ্যগত ভুল বিভ্রান্তি দেখছেন। আমি পরের কথা আসছি, যে 5 দিন কোটা রাজনীতির ছেলেরা যে আন্দোলন করেছে, খুব নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, এটা আলী রিয়াজ ভাই বলেছেন। আমি আমি ওনার সাথে একমত। উনি খুব আইনগত প্রথায় তারা করেছে, এবং সরকারের উচিত ছিল এই সময় তাদের সাথে আলোচনায় ডাকা, আলোচনায় বসা। তাহলে এই বিষয়টা আজকে যে অবস্থায় এসছে, এই জানমালের ক্ষয়ক্ষতি, এত মানুষের মৃত্যু, এটা আমরা সবাই যারা বাংলাদেশের মানুষ, আমাদের কষ্ট লাগছে। সরকার বসলো না কেন? সরকার বসলো না, সরকারের মানে আমি একটা কথা বলি, সরকারের সম্পৃক্ততা জনগণের সাথে অনেক দূরে চলে গেছে, এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণেই হয়তো, বা যারা রাজনীতিক নেতারা রয়েছেন, তাদের যে মন্ত্রীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কোনো ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নেই।
এবং ছাত্র রাজনীতি আসলে কি তাদের বোঝার ক্ষমতা নাই, যেটা বুঝতে পারতেন ওবায়দুল কাদের, তিনিও ব্যর্থ হয়েছেন ছাত্রলীগকে নামিয়ে দিয়ে, যেটা আমারও পছন্দ হয়নি, আমি এটা ভালো মনে করি না। ওনার উচিত ছিল তো আপনি ছাত্রলীগ ওর মধ্যে থাকতো এবং ছাত্রলীগের সাথে আন্দোলন করতো। আপনি কি আরেক সেট আলাদা শব্দ ব্যবহার করে ঠিক প্রফেসর আলী রিয়াজ যা বলেছেন তাই বললেন না? আমি দ্বিতীয় অংশটা তাই বলেছি, তো একই বলেছি, তো প্রথম অংশটা নয়, দ্বিতীয় অংশটা বলেছি। তো প্রফেসর আলী রিয়াজের রাজনীতিটা আপনি কোথায় দেখলেন? উনি তো এই কথাই বলেছেন, যেহেতু সরকার 3টি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন, যে 3টি নির্বাচনকে তিনি প্রকৃত নির্বাচন বলতে চান না এবং অনেকেই বলতে চান না আসলে। তারপরে তিনি বলেছেন যে এই সরকার আর কোনো কিছুর পরোয়া করে না। আপনি যেটিকে বলছেন যে মনে হচ্ছে যে এটি এমনি হয়ে গেছে, প্রফেসর আলী রিয়াজ এটিকে তাত্ত্বিকভাবে দেখাতে চাইলেন যে এটা আসলে কেন হয়েছে। এই তো পার্থক্য, নাকি আর কিছু আছে পার্থক্য? উনি তাত্ত্বিকভাবে বলেছেন, আমি তাত্ত্বিকভাবে বলিনি। আমি একজন সাধারণ সাংবাদিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে বলেছি। আমার কাছে অনুভূতিটা এরকম হয়েছে, শেষ নির্বাচনটাতে তারা যদি আসতো, আমি শেষ নির্বাচনটার কথা বলেছি, তার আগে দুটো নির্বাচনের কথা আমি বলিনি। এবং এটা সত্যি কথা, একটি দল বারবার ক্ষমতায় থাকলে তাদের মধ্যে একটা অহম হয় এবং এই অহমটা সুন্দর না। এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে এটাও বুঝতে হয়, এবং সেই পথ খোলা রাখি দেশ শাসন করতে হয়, মানুষের সাথে মিশতে হয়, যেটা এই মুহূর্তে সরকার এবং আওয়ামী লীগের ব্যর্থতা। অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় যে প্রফেসর আলী রিয়াজ নিশ্চয়ই বলবেন যে তিনি প্রায় একই রকম কথা বললেন কিনা। আমি শুধু প্রশ্নটি করে রাখি, সৌরভ ভাই, আপনি তো নিজেও আপনার পরিচয় দিলেন, আমিও বললাম যে 40 বছর ধরে আপনি সাংবাদিকতা করেছেন। আপনি কোনোদিন শুনেছেন কোন প্রধানমন্ত্রী রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন এবং সেটা আবার পরে 5-6 বছর পরে বলেন ওটা তো আমি রাগের মাথায় করে ফেলেছিলাম? আপনি আইন আদালতের কথা বলছেন, প্রধানমন্ত্রী আইন আদালতের কথা বলছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই তো প্রফেসর আলী রিয়াজ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ব্যাখ্যা করলেন। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেটাকে সাবজুডিস বলছেন সেটাতে তিনি কি চান সেটা স্পষ্ট করছেন, অথচ তার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়ার কথা যাতে তিনি তার নির্দেশ উনি সেখানে গিয়ে ডিফেন্ড করেন, যেটা তিনি করেন নাই, বরং উল্টাটাই বলে যাচ্ছিলেন। এটা কিরকম? উনি একজন প্রধানমন্ত্রী, উনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা না করে এবং আমেরিকা গিয়ে বসে থাকতে পারে এবং কোনো শাস্তি না পায়, এটা উনি সংবাদ সম্মেলনে গর্ব করে মানে তাচ্ছিল্য করে বলছেন। আপনি 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 কি এটা নোটিস করেছেন? মানে আমরা মানে সৌরভ, আপনি আসলে মানে এইটারে আপনি কিভাবে দেখেন, আপনি বলেন তো আমাকে একটু। আমি এটা, আমরা দীর্ঘদিন থেকে বিদেশ থাকি, প্রফেসর আলিও থাকে, আমরা বিদেশ থাকলে আমরা জানি মানুষ কত কষ্ট করে অর্থ করে উপার্জন করে। এটা শুধু দেশে না বিদেশেও আমাদের কাছে চোখ লাগে। এত কাছের মানুষগুলো কোটি কোটি টাকা ইনকাম করে চলে গেল, আর বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে তার সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র ধরতে পারলো না। এটা সরকারের একটা বড় রকমের ব্যর্থতা বলে আমি মনে করি। এবং এই জিনিস চলতে থাকলে দল এবং সরকারের প্রতি মানুষের আরো বৈষম্য বাড়বে এবং মানুষের এর মধ্যে ক্ষোভ বাড়বে। এই জিনিসটা সরকারি দলকে অনুধাবন করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, ইন্টারনেট ব্যবস্থা বা অন্যান্য নানা কারণে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জানমালের ক্ষয়ক্ষতির জন্য এককভাবে সরকারকে দায়ী বলে মনে করেন কিনা। এককভাবে সরকারকে দায়ী মনে করছেন 97% লোক, না মনে করছেন 3% লোক। 92,678 জন ভোট দিয়েছেন। প্রফেসর আলী রিয়াজ, একটু আপনার কাছে আসতে চাই। প্রফেসর আলী রিয়াজ, আপনার কাছে কি মনে হয় যে এখন এটি যে অবস্থায় আছে, মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্দোলনের মধ্যে অনেক জামাত ঢুকেছে, অনেক শিবির ঢুকেছে, বিরোধী দলের নেতা নেতৃবৃন্দ ঢুকছে, আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু এটার কি আসলে কোনো ওয়ে আউট আছে? আপনি কি দেখেন যে এটা আসলে কি হতে পারে বা এটা কোন দিকে যেতে চাচ্ছে? আমাকে অনেকে প্রশ্ন করছেন, দুরকম প্রশ্ন। স্যার আপনাকে একটু বলে রাখি, সৌরভ ভাইও শুনছেন, যারা যারা শুনছেন, মানে এই ইন্টারনেট না থাকা সত্ত্বেও 10,000 জন আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখছেন। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে কি হচ্ছে আমি এটা জানি কিনা। অনেকে প্রশ্ন করছেন এই অবস্থার মধ্যে আমি আমার অবস্থান কেন জানাচ্ছি না সেটির ব্যাপারে। এখন সাংবাদিক হিসেবে আমি কোনোদিন একটা অ্যাক্টিভিস্টের জায়গা নিতে চাই নাই, জার্নালিস্টে থাকতে চেয়েছি, কিন্তু আসলে তো এটা মানে এইরকম ইনফরমেশনের মধ্যে থাকা তো একটা ট্রমাটিক একটা ব্যাপার, মানে এর তো নেওয়া যাচ্ছে না আসলে। এটা আসলে যাচ্ছে কোন দিকে? স্যার আপনাকে শুনে আমি সৌরভ ভাইকেও আসলে এটি জানতে চাইবো যে এটি আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে গেলে এটি সমাধান হতে পারে। মাঝখানে শুধু একটু জানায় রাখি, আমাদের দর্শকরা যারা দেখছে তাদের অনেকেই বলছেন এটার একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ। শি মাস্ট স্টেপ ডাউন এন্ড দ্যাটস দি ওনলি সলিউশন। স্যার আপনার কাছে শুনবো, পরে আমরা একটু সৌরভ ভাইকে শুনতে চাই। আচ্ছা, আমি এই মানে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়ার ব্যাপার না, সৌরভ ভাই একটু প্রফেসর রিয়াজকে শুনে তারপর আবার আপনার কাছে আসছি। জি
জি, আচ্ছা, প্রথম প্রথম যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তের সমাধানগুলো কি। একটা হচ্ছে ইমিডিয়েট সলিউশন, ইমিডিয়েট স্টেপ যেগুলো, তাই না? ইমিডিয়েট স্টেপ গুলোর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টারনেট যে ব্ল্যাক আউটটা করে সেটা তুলে দিন ইমিডিয়েট। কারণ কি, কারণ হচ্ছে যে যাতে আমরা বুঝতে পারি যে আসলে গত 3-4 দিনে ব্যাপকভাবে যে প্রাণহানি ঘটেছে তার সংখ্যাটা কত, কারা কিভাবে কেরা দেয়, এটা আপনি বুঝতে পারবেন। ইন্টারনেটটা বিষয় করুন। প্রথম, পুলিশ উইথড্র করেন সমস্ত জায়গা থেকে, পুলিশ বিজেপি এবং সশস্ত্র যান ব্যবহার করে ভীতি তৈরি করে এবং ক্রমাগতভাবে ওয়ান্টন কিলিং যেটাকে বলে, ওয়ান্টন কিলিং। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি আমরা সবাই জানি, আপনি আমাকে বলতেই পারবেন। আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলনের ইতিহাস, সেগুলি যদি ব্যাপক রূপ লাভ করার পরও 90-এ যেমন এত ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে না, এটি আনপ্রেসিডেন্টেড, এটা আপনাকে স্বীকার করতে হবে। সো সেটার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, পুলিশ উইথড্র করুন, ইমিডিয়েটলি পুলিশ উইথড্র করুন। এই যে শক্তি প্রয়োগের জায়গা, সেটা দিয়ে হবে না। বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন, শিক্ষার্থীদের আসতে দিন, তাদের যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে। এই তো, যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারের আওতায় আনুন। বিচারের আওতায় কিভাবে আনবেন সেটা আপনাকে আমি বলি। এই যে এখন নাম না জানা ব্যক্তিদের নামে অসংখ্য মামলা করা হচ্ছে, যেটা এই সরকার অতীতে বহুবার করেছে, তারপরে সেগুলোকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে। 2018 সালে প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করে, এখন আমরা বুঝতে পারছি উনি শপথ ভঙ্গ করেছিলেন, কারণ হচ্ছে শপথে আছে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে শাসন করার কথা। তিনি শপথ নিয়েছিলেন, এখন তিনি বলছেন তিনি ক্ষুব্ধ হয়ে বিরাগের বশবর্তী হয়ে তিনি এটা করেছেন, সেটা আসলে শপথ ভঙ্গ করা। তো এগুলি হচ্ছে ইমিডিয়েট স্টেপ। ইমিডিয়েট স্টেপ হচ্ছে যে সমস্ত পুলিশ, ল এনফোর্সমেন্ট এজেন্সির বাইরে যে সমস্ত কথিত ছাত্রলীগ কর্মী বা যুবলীগ কর্মী অস্ত্র উঁচিয়ে হামলা করেছে, তাদেরকে আটক করুন, বিচার করুন। এটার জন্য কোনো রকম আলোচনার দরকার হয় না, এটার জন্য আপনার অনুষ্ঠানে আসতে হয় না, আইনমন্ত্রীর প্রয়োজন হয় না। যদি রাষ্ট্র থাকে, সরকার থাকে, যদি মানে বিচার বিভাগের মানে আইন যারা প্রয়োগ করবেন তারা যদি আইন প্রয়োগ করতে চান, তাহলে এগুলো করা যায়। এগুলি হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে কি জানেন স্যার, ইমিডিয়েট সলিউশনটা একটু যদি ব্যাখ্যা করতেন। স্যার, ইমিডিয়েট সলিউশনের ক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্ল্যাকআউটটা তুলে দিতে বলছেন, পুলিশ সহ যত বিজিবি ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যত আছে, এমনকি আধা মানে আমি কি বলবো, যে মিলিশিয়া বলবো নাকি কি বলবো, এই যে বাহিনী। আপনি আমাকে বলেন খালেদ, বাংলাদেশের সীমান্ত রক্ষাকারীদেরকে ঢাকা শহরের মানে কি বলে পথে নামতে হচ্ছে কেন, আমাকে বলুন তো।